ডিজাইনটা রয়েছে সেখানে আমি একটা গেম প্লে করেছিলাম আপনাদের সাথে, দেখতে বলেছিলাম যে এই ছবিটা ভালো করে দেখুন, তারপর আমি কিছু প্রশ্ন করব। সো প্রশ্ন করতে আমি জিজ্ঞেস করেছিলাম যে সবার প্রথমে আপনাদের চোখটা কোথায় গিয়ে ল্যান্ড করছে, ওকে, সো বা চোখটা বারবার কোন দিকে টানছে। আপনারা প্রত্যেকেই বলেছিলেন যে এই বড় হেডলাইনটা ইওর আইজ হেয়ার, এটা আপনাদের চোখে বারবার পড়ছে বা বারবার টানছে, এটা বা চোখ ল্যান্ড করেই সবার আগে এদিকে আসছে, রাইট। দেন কিছু জনের এখানে এসছিল, দেন আবার কিছু জনের এখানে এসছিল, ঠিক আছে। মানে চোখের যে একটা জার্নি ডিজাইনের মধ্যে, প্রথমে এখানে দেখছি, তারপর এখানে দেখছি, তারপর এখানে দেখছি, এই যে একটা জার্নি সেট করে দেওয়া হয়েছে বা আপনাদের যে চোখের একটা জার্নি হয়েছে, এটা কিন্তু আপনারা নিজেরা করেননি, এটা সেট করে দেওয়াই হয়েছে। আপনি এখানে দেখতে বাধ্য, বুঝা গেল? আপনার ব্রেন বারবার এদিকে চোখকে ইন্ডিকেট করবে যে এদিকে তাকা, এদিকে তাকা, এটা এইভাবেই বানানো। কারণ কি, আমার ইম্পর্টেন্স হচ্ছে এইটা সব থেকে বেশি, এই যে হেডলাইনটা এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে করুন। তাই আমি চেয়েছি সবার আগে এইটা দেখতে পাক মানুষ, আর এটা ক্লিয়ারলি দেখতে পাক। এটাই হচ্ছে হায়ারার্কির একটা গেম প্লে করেছিলাম। এবার আমি একটুখানি টেকনিক্যালি বলি যে কিভাবে হায়ারার্কি সেট করব বা কিভাবে হায়ারার্কি কাজ করে। সেটা হচ্ছে, আমরা যখন ডিজাইন করব আমাদের কিছু প্রায়োরিটি সেট করতে হবে, একটা প্রায়োরিটি চুজ করতে হবে যে আমার ডিজাইনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কোনটা। এলিমেন্ট মানে কি, শুধু কিন্তু ওই ছবি বা ইলাস্ট্রেশন এগুলো নয়, ডিজাইন এলিমেন্ট, সেটা টেক্সট হতে পারে, শেপ হতে পারে, কোনো ছবি হতে পারে, কোনো ইলাস্ট্রেশন হতে পারে। সো যে কোনো ডিজাইন কম্পোনেন্ট বা ডিজাইন এলিমেন্ট কোনটা আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ডিজাইনে, বা ডিজাইনের সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ কোনটা, এই ইম্পর্টেন্স আমাকে আগে খুঁজতে হবে। তার থেকে কম গুরুত্বপূর্ণ মেসেজ কোনটা, বা তার থেকে কম গুরুত্বপূর্ণ ডিজাইন এলিমেন্ট কোনটা, এই সমস্ত কিছু আমাদের আগে সেট করতে হবে। তারপর ডিজাইনটাকে আমরা এমন ভাবে বানাবো, সেটা সাইজ ছোট বড় করে হোক, সেটা ওয়েট কমিয়ে বাড়িয়ে হোক, যেভাবে হোক। যেমন এখানে আমরা কি করেছি, সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ আমার ইওর আইজ হেয়ার, এটাকে আমরা সব থেকে বড় রেখেছি, আর এর ওয়েটটা একটু বেশি রেখেছি। তাতে কি হয়েছে, অটোমেটিক্যালি হায়ারার্কিক্যাল অর্ডারে এটা আমার চোখে। দেন আসছি হোয়াইট স্পেস। হোয়াইট স্পেসকে যদি আমি নর্মালি ভাবতে যাই, তাহলে সবাই বুঝবো কি এটা একটা সাদা জায়গার কথা বলা হচ্ছে, কারণ হোয়াইট মানে সাদা, স্পেস মানে জায়গা। তো কোনো হয়তো সাদা জায়গার কথা বলা হচ্ছে, বা এই যে ব্যাকগ্রাউন্ডে এইসব সাদা কালার, এইসব সাদা কালার নিয়ে বা সাদা জায়গা নিয়ে কিছু একটা বলা হচ্ছে। বাট না, হোয়াইট স্পেস মানে হচ্ছে ফাঁকা জায়গা, ব্রিদিং স্পেস। হোয়াইট স্পেসের আরেক নাম কি, ব্রিদিং স্পেস, মানে দম নেওয়ার মতো জায়গা। এটা করতে গিয়েও আমরা দুটো উদাহরণ দেখেছিলাম, একটা রাইট আর একটা রং। আমি যদি বাদিকের উদাহরণটা দেখি বা আমাদের বাড়ির সাথে তুলনা করি, আমাদের বাড়িতে 4 দেয়াল রয়েছে, বাড়ি বাদ দিন, ঘর, বাড়ি না ঘর, আমাদের ঘরে 4 দেয়াল রয়েছে, ওকে। সো সেই 4 দেয়ালের মধ্যে মনে করুন এটাও একটা মানুষ, এরা প্রত্যেকে এক একটা মানুষ, এই লাইনগুলো এক একটা মানুষ, এইগুলো এক একটা মানুষ। প্রত্যেকটা মানুষকে দেখেই মনে হচ্ছে যেন এরা প্রপার ব্রিথ করতে পারছে, দম নিতে পারছে এই ঘরের মধ্যে। বাট এই ঘরে ঠিক ওই একই বাড়ির ঠিক পাশের ঘরে চলে যাই, দেখে মনে হচ্ছে যেন এক একটা মানুষ এক একজনের গায়ে উঠে রয়েছে, কে কার মাথার উপরে পা দিয়ে শুয়ে রয়েছে, কে কার বুকের উপর দিয়ে হাত চালিয়ে দিয়েছে, কে কার উপরে উল্টো হয়ে শুয়ে রয়েছে। এরকম একটা যেন বিধি বিচ্ছিরি ব্যাপার, এরা একে অপরের সাথে সেই ক্লাটার্ড মতো হয়ে গিয়েছে, বা কেউ যেন দম নিতে পারছে না একটা ঘরের 4 দেয়ালের মধ্যে। সেই বিয়ে বাড়িতে যেমন হয়, রাত্রেবেলা যখন শুতে যায় সবাই একটা ঘরের মধ্যে গাদাগাদি করে, একটা দম বন্ধ করার ব্যাপার হয়ে যায়, সেম এখানে মনে হচ্ছে, ওকে। এইবার এইটাকে যদি আমরা ডিজাইনের সাথে তুলনা করি, তাহলে কি হবে, আমরা যখন ডিজাইন করব তখন আমাদের
ডিজাইনের মধ্যেও যেন সেই প্রপার ব্রিদিং স্পেস বজায় থাকে, ঠিক আছে, সেই হোয়াইট স্পেস যেন প্রপার বজায় থাকে। ডিজাইন কম্পোনেন্ট গুলোর মাঝখানে, যেমন ডিজাইন কম্পোনেন্ট মানে যে মনে করুন একটা ইমেজ, এগুলো এক একটা টেক্সট, এগুলো এক একটা আইকন, প্রত্যেকটা ডিজাইন কম্পোনেন্টের মাঝে যেন সেই প্রপার ব্রিদিং স্পেস হোয়াইট স্পেস বজায় থাকে। ওকে, এমন যেন না ডিজাইন আমরা করে ফেলি, ঠিক আছে। এই ছিল কালকের ক্লাস। হায়ারার্কি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আর কি বলে হোয়াইট স্পেস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, এই ছিল কালকের ক্লাস। যারা যারা একটু গুলিয়ে গিয়েছিল, একটু ঘেটে গিয়েছিল, বা যাদের ব্রেন থেকে বেরিয়ে গিয়েছিল, বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার? ওকে ওকে, চলুন এবার আজকের টপিকে আমরা ঢুকে যাই। আজকে আমরা শিখবো হচ্ছে কালার সাইকোলজি। আজকে আমরা শিখবো হচ্ছে কালার সাইকোলজি, কারণ এটা এমন একটা পার্ট যেখানে আমাদের ব্রেনের সাথে, কালার অ্যাকচুয়ালি হিউম্যান ব্রেনের সাথে সাইকোলজিক্যালি কানেক্টেড। ইভেন আপনাদের যে মেইন প্রবলেম, এখানে 99.9% স্টুডেন্টদের প্রবলেম কালার কম্বিনেশন। যেখানে কি হয়, এতদিন আপনারা একটা আন্দাজে কালার কম্বিনেশন করে এসেছেন, ঠিক আছে, আমি জানি, কারণ আপনারা এখন যেই জায়গায় রয়েছেন, একটা সময় আমিও তো সেই জায়গাটা কাটিয়ে এসেছি, আপনাদের এই ফিলিংসটা আমি বুঝি। সো এখন আপনারা কি করেন, আন্দাজে দুটো তিনটে কালারের মধ্যে কম্বিনেশন করেন, আন্দাজে, একদম আন্দাজে, যে এটার সাথে এটা দিলে ভালো লাগবে নাকি এটার সাথে ওটা দিলে ভালো লাগবে। তো তখন কি হয়, কখনো কখনো আন্দাজে একদম দারুণ কালার কম্বিনেশন হয়, আবার কখনো কখনো আন্দাজে সেই কালার কম্বিনেশনটা ঠিক মনে হয় যেন ঠিক ভাল লাগছে না, বা সেই মজা আসছে না, বা আপনি মনে করছেন ভালো লাগছে, অন্যদের ভালো লাগছে না। এই হচ্ছে কালার সাইকোলজি। সো কালার সাইকোলজিকে জানতে গেলে আগে আমাদের একটা কালার হুইল সম্পর্কে জানতে হবে, বেসিক কালার হুইল, অ্যাকচুয়াল কালার সোর্স। এই যে বেসিক কালার হুইল, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কালার হুইল রয়েছে। ওকে, যেমন দেখি কিছু সিঙ্গেল কালার রয়েছে, যেমন ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, রেড, অরেঞ্জ। আবার কিছু ডাবল কালার রয়েছে, যেমন ইয়েলো অরেঞ্জ, ইয়েলো গ্রিন, রেড অরেঞ্জ, ব্লু গ্রিন, রেড ভায়োলেট, ব্লু ভায়োলেট, এরকম করে কিছু কিছু কালার আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের আশপাশে যা কালার দেখতে পাই, যা কালার, সমস্ত কালারের সোর্স হচ্ছে এটা। সমস্ত কালারের সোর্স হচ্ছে এই যে, এটা হচ্ছে বেসিক কালার হুইল। সো এটা হচ্ছে আমাদের বেসিক কালার হুইল। আমি টেকনিক্যালি এখন কিছু বলছি না, একটু পরে টেকনিক্যালি বলবো। এখন আমরা চোখের সামনে যা যা দেখতে পাচ্ছি ততটুকুই একটু দেখে নিই। যেমন চোখের সামনে আমরা কিছু সিঙ্গেল কালার দেখতে পাচ্ছি, যেমন ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, রেড, অরেঞ্জ। আর কিছু ডাবল কালার দেখতে পাচ্ছি, যেমন ইয়েলো অরেঞ্জ, ইয়েলো গ্রিন, ব্লু গ্রিন, এইসব কিছু ডাবল কালার দেখতে পাচ্ছি। নেক্সট, কালার কম্বিনেশন। সো কালার কম্বিনেশন করতে গিয়ে আমাদের একটা কালার কম্বিনেশন মেথডের মধ্যে দিয়ে যেতে হবে, যার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড। কি? কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড। এবার কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিই। সো এটাও কিন্তু সেই সেম কালার হুইল, এই যে কালার হুইলটা, এটাই সেম। এইবার এর মধ্যে কিছু আমরা যে সমস্ত সিঙ্গেল কালার গুলো দেখছিলাম, সিঙ্গেল কালার যে ইয়েলো, গ্রিন, অরেঞ্জ, ব্লু, পার্পল, রেড, সেই সমস্ত সিঙ্গেল কালারের একটাকে আমরা মনে করুন ইয়েলোটা হচ্ছে প্রাইমারি কালার, সেই প্রাইমারি কালারের ঠিক অপোজিটে রয়েছে তার কমপ্লিমেন্টারি কালার বা তার অপোজিট কালার, ঠিক আছে। তেমনি যদি মনে করুন ব্লুটাকে আমরা প্রাইমারি কালার হিসেবে ধরি, ঠিক আছে, মনে করুন ব্লু একটা প্রাইমারি কালার, সেই প্রাইমারি কালারের সোজাসুজি যদি একটা লম্বা দাগ টানা যায়, একদম স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের ঠিক অপোজিটে ব্লু এর কমপ্লিমেন্টারি কালার হিসেবে কে বসে রয়েছে? অরেঞ্জ।
দেন মনে করুন রেডটা প্রাইমারি কালার, ঠিক সেই প্রাইমারি কালারের সোজাসুজি একটা যদি লম্বা দাগ টানা যায়, সেই রেডের ঠিক অপোজিটে কে বসে রয়েছে, অপোজিট কালার হিসেবে বা কমপ্লিমেন্টারি কালার হিসেবে গ্রিন বসে রয়েছে। তার মানে আমরা এখানে কটা লাইন পেলাম, একটা, দুটো, তিনটে। এইবার যদি এই সমস্ত প্রাইমারি কালার আর কমপ্লিমেন্টারি কালার, মনে করুন এখানে ইয়েলো, এখানে পার্পল, ঠিক আছে, এরা দুজন একে অপরের কমপ্লিমেন্টারি কালার হিসেবে বসে রয়েছে। সো এদের দুজনকে নিয়ে যদি আমি একটা ডিজাইনের কালার কম্বিনেশন তৈরি করি, সেই কালার কম্বিনেশনটা হবে একটা ধাসু লেভেলের কালার কম্বিনেশন। মনে করুন আমার ডিজাইনে ব্লু আর অরেঞ্জ নিয়ে যদি একটা কালার কম্বিনেশন ক্রিয়েট করি, তখন কি হবে, সেই কালার কম্বিনেশনটা আমাদের কালার সাইকোলজি অনুযায়ী একটা দারুণ কালার কম্বিনেশন ক্রিয়েট। দেখুন এই যে আমাদের কালার হুইল যেটা আমরা উপরে চিনে এসেছি, সেই কালার হুইল বরাবর আমরা কিছু লাইন টানবো। কোথা থেকে কোথায় লাইন টানবো, সিঙ্গেল যে সমস্ত কালার গুলো ছিল, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, রেড, অরেঞ্জ, সিঙ্গেল কালার, সলিড কালার যেগুলো, সেই সিঙ্গেল কালার গুলোর একদম সোজাসুজি বরাবর, ইয়েলো যদি প্রাইমারি কালার হয়, ঠিক সেই প্রাইমারি কালারের অপোজিটে বসে রয়েছে ইয়েলোর কমপ্লিমেন্টারি কালার। রেড যদি প্রাইমারি কালার হয়, সেই প্রাইমারি কালারের ঠিক অপোজিটে বসে রয়েছে গ্রিন, গ্রিন হচ্ছে রেডের কমপ্লিমেন্টারি কালার। ব্লু যদি প্রাইমারি কালার হয়, সেই ব্লু এর ঠিক অপোজিটে বসে রয়েছে অরেঞ্জ অ্যাজ আ কমপ্লিমেন্টারি কালার। কার কমপ্লিমেন্টারি কালার, ব্লু এর কমপ্লিমেন্টারি কালার। সো আমরা যদি এই কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথডটাকে ফলো করি, মানে এই লাইনের এক প্রান্তে যে কালার রয়েছে, মানে দু প্রান্তে যেই কালার রয়েছে, প্রাইমারি আর কমপ্লিমেন্টারি, একটা প্রাইমারি একটা কমপ্লিমেন্টারিকে নিয়ে যদি আমরা কালার কম্বিনেশন তৈরি করি একটা ডিজাইনের মধ্যে, সো সেই ডিজাইনটা একটা ধাসু লেভেলের কালার কম্বিনেশন নিয়ে ডিজাইন হবে। ওকে, দেন যদি রেড আর গ্রিন এর একটা কম্বিনেশন ক্রিয়েট করি আমাদের ডিজাইনের মধ্যে, তাহলে কিন্তু সেটা একটা মানে থিওরি অনুযায়ী একটা দারুণ কালার কম্বিনেশন ক্রিয়েট করবে। দেন ব্লু আর অরেঞ্জের মধ্যে যদি আমরা কালার কম্বিনেশন ক্রিয়েট করি, তাহলে কিন্তু একটা দারুণ সুন্দর একটা কালার কম্বিনেশন তৈরি হবে। এইবারে চলুন এটাকে দেখে নিই যে ডিজাইন, এই সরি, বিগিনার স্টুডেন্টদের মধ্যে একটা কি মিসকনসেপশন রয়েছে। এই যে কালার কম্বিনেশন করার পিছনে একটা মিসকনসেপশন কি রয়ে গেছে, যেটা আপনাদের মধ্যেও রয়েছে, কিন্তু 99.9% স্টুডেন্টদের মধ্যেও কিন্তু, বিগিনার স্টুডেন্টদের মধ্যে এই প্রবলেমটা রয়েছে এখন এখানে যে রয়েছেন। সো সেই মিসকনসেপশন এখন আমি ক্লিয়ার করি। ওয়েট, একটু আমি জল খেয়ে, সরি। আচ্ছা, আমি একটু দুটো শেপ নিয়ে নিই। সরি সরি, মনে করুন একটা ব্লু, ব্লু এর ব্লু এর কমপ্লিমেন্টারি কে ছিল, অরেঞ্জ। ওকে, এটা একটা কম্বিনেশন ক্রিয়েট করতে হবে, রাইট? বিগিনার স্টুডেন্টরা কি ভাবে যে কালার কম্বিনেশন মানেই কমপ্লিমেন্টারি হোক বা যা কিছু হোক, আগে যে কোনো একটা কালারকে নিয়ে ব্যাকগ্রাউন্ডে পুট করতে হবে। তারপর যে কালারটা বাকি রয়েছে সেটা বুঝি ব্যাকগ্রাউন্ডের ওপরে রাখতে হবে। যেমন একটা টেক্সট, এটা ব্যাকগ্রাউন্ডের ওপরে, এবার সেই টেক্সটের কালার অরেঞ্জ। এটা হচ্ছে এইভাবেই বুঝি শুধু
কালার কম্বিনেশন হয়, আর কোনো কালার কম্বিনেশন হয়তো হয় না। এটা হচ্ছে সব থেকে বড় মিসকনসেপশন। ঠিক আছে, এটাও একটা কালার কম্বিনেশন মেথড, যে এই দুটো কালারের মধ্যে যে কোনো একটাকে ব্যাকগ্রাউন্ডে পুট করা, আর যে কোনো একটাকে ফোরগ্রাউন্ডে পুট করা। ফোরগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডের উপরে যা যা কম্পোনেন্ট থাকে সেগুলোকে ফোরগ্রাউন্ড কম্পোনেন্ট বলে। ঠিক আছে, এখন আমাদের ফোরগ্রাউন্ড কম্পোনেন্ট হিসেবে কি আছে, টেক্সট আছে। সো এইভাবেও একটা কালার কম্বিনেশন করা যায়, যে কোনো একটা কালারকে ব্যাকগ্রাউন্ডে দিলাম, আর একটা কালারকে ফোরগ্রাউন্ডে দিলাম, মানে টেক্সট আছে ফোরগ্রাউন্ডে, টেক্সটের কালার আমরা অরেঞ্জ দিলাম। এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে, ব্যাকগ্রাউন্ড আমার নর্মাল থাকলো, থেকে মনে করুন আমার হেডলাইন, আমি একটা টাইপ ফেস এখান থেকে চুজ করি, এটা আমার হেডলাইন। দেন আমি একটা সাব হেডলাইন নিই, আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাচ্ছি, কারণ শুধু শুধু পড়ে তো লাভ নেই, বুঝতে তো হবে জিনিসটা। আচ্ছা আমি একটু আস্তে কথা বলছি, ঠিক আছে, আমার গলাটা হালকা একটু বসে গিয়েছে। ওকে, দেন মনে করুন আমি একটা বাটন নিয়েছি, বাটনের জন্য শেপ লাগবে একখানা, এটা নিয়ে আসি। এটাও কিন্তু একটা কালার কম্বিনেশন, মানে ডিজাইন কম্পোনেন্ট গুলোর মধ্যে আমি কালারটাকে ডিস্ট্রিবিউট করলাম। ডিজাইন কম্পোনেন্ট কোনগুলো, এই দুটো টেক্সট কম্পোনেন্ট আর একটা শেপ কম্পোনেন্ট, একটা হেডলাইন, একটা সাব হেডলাইন, একটা বাটন, এগুলো হচ্ছে ডিজাইন কম্পোনেন্ট। আমি কি করলাম, ডিজাইন কম্পোনেন্ট গুলোর মধ্যে আমি কালার দুটোকে ডিস্ট্রিবিউট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে নর্মাল রেখে। আর একটা কি হয়, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে, মানে এই দুটো কালারের মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে ফোরগ্রাউন্ডে আর একটা কালার রাখলাম। ওকে, এই দুটো মেথডে কিন্তু কালার কম্বিনেশন হয়। আমি এখানে অন্য আরেকভাবে দেখাই, এই যে আমি মনে করেন হেডলাইনের কালার ব্লু দিয়ে দিলাম, বাটন এই রাখলাম, এটাও কিন্তু কালার কম্বিনেশন। এটাও একটা কালার কম্বিনেশনের প্রসেস, এটাও একটা কালার কম্বিনেশনের প্রসেস। এই দুভাবে আমরা কালার কম্বিনেশন করতে পারি। মাথায় ঢুকছে জিনিসগুলো? আমি বোঝাতে পারছি? ধীরে ধীরে কালার কম্বিনেশনের প্রবলেম মিটছে, আরো মিটে যাবে আজকে, চাপ নেই। ধীরে ধীরে কালার কম্বিনেশন করার প্রবলেম মিটছে। জাস্ট ওয়াই লিখে টাইপ করুন। বাকিরা বলুন 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 বলুন। আরেকবার, ওকে আরেকবার, ভালো করে লক্ষ্য করুন। আমি একটা, আচ্ছা অন্য কালার চুজ করি। কালার, কালার প্যালেটে কি আছে, এই মনে করুন ইয়েলো আর পার্পল। আমি ইয়েলো আর পার্পেলের দুটো কালার কম্বিনেশন করব, ঠিক আছে। তার জন্য আমি এইটাকে আগে কপি করে এখানে পেস্ট করি, কালার চেঞ্জ করে এটাকে করে দিই ইয়েলো, আর ইয়েলোর কমপ্লিমেন্টারি হিসেবে কে আছে, পার্পল। ওকে, তাহলে ইয়েলো আর পার্পল এই দুটো কালার প্যালেট নিয়ে আমরা কালার কম্বিনেশন করব। তো দু রকম ভাবে কালার কম্বিনেশন করা যায়। কিভাবে, এই দুটো কালারের মধ্যে, কারণ আমাদের এখন কালার কম্বিনেশন কোন দুটো কালারের করতে হবে, এই দুটো কালারের, তাহলে এই দুটো কালারের মধ্যে থেকে যে কোনো একটা কালারকে আমরা ব্যাকগ্রাউন্ডে দেবো, আর যে একটা কালার পরে রয়েছে সেই কালারটাকে আমরা ফোরগ্রাউন্ডে দেবো। ফোরগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডের ওপরে যা যা কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্ট গুলোকে ফোরগ্রাউন্ড কম্পোনেন্ট বলা হয়। সো এটার আমি আরেকটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এই সাব হেডলাইন, এইভাবে আমি একটা কালার কম্বিনেশন করতে পারি। দুটো কালারের মধ্যে থেকে একটাকে ব্যাকগ্রাউন্ডে দিলাম, আর একটাকে ফোরগ্রাউন্ডে দিলাম, এটা একটা কালার কম্বিনেশনের প্রসেস। আরেকটা কি হতে পারে, ব্যাকগ্রাউন্ড যেমন নর্মাল আছে তেমন থাকলো, এইবারে
আমার যে ফোরগ্রাউন্ড কম্পোনেন্ট বা ডিজাইনের যে সমস্ত কম্পোনেন্ট গুলো রয়েছে সেই কম্পোনেন্ট গুলোর মধ্যে আমি কালার দুটোকে ডিস্ট্রিবিউট করব। কোন কালার দুটো? এই দুটো। মনে করুন হেডলাইনে আমি দিলাম পার্পল, সাব হেডলাইনে দিলাম পার্পল, এটাকে আমি করে দিলাম ইয়েলো। এটাও কিন্তু কালার কম্বিনেশন, যে আমি আমার ডিজাইন কম্পোনেন্ট গুলোর মধ্যে কালারটাকে ডিস্ট্রিবিউট করলাম। আর এটাই কি করেছি, একটা কালারকে ধরে আগে ব্যাকগ্রাউন্ডে দিয়েছি আর বাকি কালার যেটা পড়ে রয়েছে সেটাকে ফোরগ্রাউন্ডে দিয়েছি। এই দুটো প্রসেসে কিন্তু আমরা কালার কম্বিনেশন করতে পারি। কি অনুযায়ী করছি আমরা এখন? কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড অনুযায়ী করছি। কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড অনুযায়ী দুটো কালার চুজ করছি, সেটাকে আমরা দুটো প্রসেসে কালার কম্বিনেশন, যেখানে ছিলাম একটা পার্ট অফ দি, যে কালার কম্বিনেশন করার দুটো প্রসেস আমরা কিভাবে মেনটেন করব। একটা হচ্ছে একটা কালারকে নিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। একটা কালার মানে আবার এখান থেকে যাই তাই কালার নিয়ে নয়, এই অরেঞ্জ নিয়ে নিলাম এখান থেকে, তারপরে এখান থেকে পার্পল নিয়ে নিলাম, এটা নয়। কমপ্লিমেন্টারি মেথড অনুযায়ী, কমপ্লিমেন্টারি মেথডে এখানে এই লাইনটার মধ্যে কে কে আছে? ব্লু আছে আর অরেঞ্জ আছে, তাহলে ব্লুটাকে নেব আর অরেঞ্জটাকে নেব, নিয়ে একটাকে ব্যাকগ্রাউন্ডে দিলাম আর একটাকে ফোরগ্রাউন্ডে দিলাম। দেন আরেকটা ব্যাকগ্রাউন্ড নর্মাল রেখে, এটা একটা প্রসেস কম্বিনেশন করার। আরেকটা কম্বিনেশন করার প্রসেস কি, ব্যাকগ্রাউন্ড নর্মাল থাকলো আর ফোরগ্রাউন্ডে যা যা ডিজাইন কম্পোনেন্ট রয়েছে সেই কম্পোনেন্ট গুলোর মধ্যে আমরা কালার দুটোকে ডিস্ট্রিবিউট করলাম। এই হচ্ছে প্রসেস। ওকে, কালার কম্বিনেশন করার একদম প্রসেস আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে, মাথায় ঢুকে গিয়েছে পিনের মতো। এইবারে নেক্সট আমরা একটা টপিকে চলে যাব, যেই টপিকটা আমরা যদি না জেনে থাকি কালার কম্বিনেশন শিখেও কোনো লাভ হবে না। ঠিক আছে, কালার কম্বিনেশন আপনি শিখলেন, শেখার পরে এইবার যে প্রসেসটা শিখতে হবে এটা যদি না জানা থাকে, কালার কম্বিনেশন বলুন, এই কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড বলুন, ওসব শিখেও কিচ্ছু লাভ হবে না। তো চলুন আমরা এগিয়ে যাই, একটু নিচের দিকে যাই। কন্ট্রাস্ট, কন্ট্রাস্টের থিওরি আমি শেখাবো বলেছিলাম প্রথম দিন। সো সেই কন্ট্রাস্ট কি করে কাজ করে, কিভাবে একটা ভিজুয়াল ইম্প্যাক্ট ক্রিয়েট করে এই কন্ট্রাস্ট থিওরি, সেটা একটুখানি চলুন দেখিয়ে দিই একটা ছোট্ট গেম প্লে এর মাধ্যমে। একটা ছোট্ট গেম প্লে এর মাধ্যমে আমরা দেখে নিই। ভালো করে ছবিটা লক্ষ্য করুন। আগে এই বক্সটা লক্ষ্য করুন, এই ছোট্ট সিঙ্গেল বক্সটা, আমি এই বক্সটা জুম করি, একটা ছোট্ট আপনাদের সাথে গেম খেলা যাক। ভালো করে লক্ষ্য করুন, আচ্ছা আর একটু ছোট করি, তা নাহলে আপনারা এটা দেখতে পাবেন, তা বুঝতে পারবেন না। শুধু এই প্রথম বক্সটার দিকে তাকান প্রত্যেকে, বাদ বাকি সব বাদ দিন, শুধু প্রথম বক্সটা। সবাই পার্টিসিপেট করবেন, মজা লাগবে, ঠিক আছে? সবাই পার্টিসিপেট করবেন। ভালো করে লক্ষ্য করুন, একটু সময় নিয়ে দেখুন, তারপর আমি প্রশ্ন করব। এই গেমটার মধ্যে সবাই পার্টিসিপেট করুন, মজা লাগবে। আমি 3 গুনছি, তারপরে আমি একটা প্রশ্ন করব, শুধু এই বক্সটা, আর কোথাও না। 1 2 3। এইবার প্রত্যেকের কাছে আমি একটা প্রশ্ন করব আর অনেস্টলি আনসার দেবেন। আপনারা গুড টেক্সটটাকে ভালোভাবে চকচকে করে দেখতে পাচ্ছেন নাকি ব্যাড টেক্সটটাকে চকচকে করে দেখতে পাচ্ছেন? দেখতে কষ্ট হচ্ছে না কোনটা? গুড লেখাটা দেখতে কষ্ট হচ্ছে না নাকি ব্যাড লেখাটা দেখতে কষ্ট হচ্ছে না? কোনটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? গুড হলে জি, ব্যাড হলে বি। গুড হলে জি, বাপরে, চ্যাট বক্সে তো ঝড় চলছে। ওকে, বাপরে, চ্যাট বক্স মনে হয় আমার আটকে গিয়েছে, এত জোরে চলেছে চ্যাট বক্স, আমার মাঝে হ্যাং করে গিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকু 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 থ্যাংকু। ওকে ওকে ওকে, বুঝেছি বুঝেছি বুঝেছি, থ্যাংকু থ্যাংকু। সিমিলারলি আমি একটুখানি আদার্স গুলো দেখি।
প্রত্যেকটা গুড টেক্সট দেখুন একদম চকচকে ভালোভাবে দেখতে পাচ্ছেন, কোনো কষ্ট হচ্ছে না। আর প্রত্যেকটা ব্যাড টেক্সট দেখুন আপনাদের একটু কষ্ট করে দেখতে হচ্ছে, একটু এফর্ট দিতে হচ্ছে। গুড টেক্সট গুলোর উপরে কোনো এফর্ট দিতে হচ্ছে না, আর ব্যাড টেক্সট গুলোর উপরে দেখতে গিয়ে একটু সময় লাগাতে হচ্ছে, একটু এফর্ট দিতে হচ্ছে। কেন? এটা তো, এটাও একটা টাইপোগ্রাফি করা রয়েছে, এটা একটা টাইপোগ্রাফি করা রয়েছে, এটাতেও একটা কালার দেওয়া রয়েছে, এটাতেও একটা কালার দেওয়া রয়েছে, কালার তো সেই দেওয়াই রয়েছে। কেনই বা এটাকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, কেনই বা এটাকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না? এই কেন প্রশ্নটা করতে হবে। এর রিজন একটাই, ফর কন্ট্রাস্ট। একটার কন্ট্রাস্ট ভালো, একটার কন্ট্রাস্ট খারাপ। এইবার প্রশ্ন আসছে, কন্ট্রাস্ট তাহলে আমরা কোন মেথড অনুযায়ী মেনটেন করব বা কোন মেথড অনুযায়ী ফলো করব? এমন ভাবে বা এমন কিভাবে আমরা কন্ট্রাস্ট ক্রিয়েট করব যাতে আমাদের ডিজাইনের মধ্যে যা যা ডিজাইন কম্পোনেন্ট থাকবে সেটা এরকম গুড টেক্সটের মতো চকচকে ভাবে দেখতে পাই, কোনো এফর্ট না লাগাতে হয়। কিভাবে আমরা তৈরি করব চলুন আমি একটু বুঝিয়ে দিই। একটা জিনিস ভালো করে একটু লক্ষ্য করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া রয়েছে, এই যে কালারটা একটু গ্রিনিশ টাইপের, সেই কালারটা একটু লাইট টোনের কালার, রাইট? একদম লাইট টোন দেখুন। আর ঠিক তার ফোরগ্রাউন্ডে গুড টেক্সটটা হচ্ছে ডার্ক টোন, আর ব্যাড টেক্সটটা হচ্ছে সেম লাইট টোন। মানে ব্যাকগ্রাউন্ডের কালারটাও লাইট টোন, ব্যাড টেক্সটটাও লাইট টোন। আর সেই কারণে আমরা লাইট প্লাস লাইটের একটা কালার মার্জ হয়ে গিয়েছে, সেই কারণে আমরা ভালো করে ব্যাড টেক্সটটা দেখতে পাচ্ছি না, আমাদের এফর্ট লাগাতে হচ্ছে। ঠিক তার অপোজিটে ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট টোনের থাকা সত্ত্বেও ফোরগ্রাউন্ড কালারে আমরা এখানে কি ইউজ করেছি, ডার্ক টোনের কালার। সেই কারণে ডার্ক প্লাস লাইট মিলে গিয়ে একটা বৈসাদৃশ্য ক্রিয়েট হয়েছে। বৈসাদৃশ্য, কন্ট্রাস্ট মানে কি? বৈসাদৃশ্য, সাদৃশ্য নয়, মানে সেম। সাদৃশ্য মানে কি? সেম, সেম সেম নয়, বৈসাদৃশ্য। সো আমাদের তৈরি করতে হবে বৈসাদৃশ্য। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে ফোরগ্রাউন্ডের একটা বৈসাদৃশ্য তৈরি করতে হবে, তবেই আমরা একটা গ্রেট কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারবো আমাদের ডিজাইনে, একটা গ্রেট ভিজুয়াল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো আমাদের ডিজাইনে। কি মনে হয়, মজা লাগছে? নতুন নতুন জিনিস মাথায় ঢুকছে? জাস্ট ওয়াই লিখে টাইপ করো, কাজ করে। ওকে, আমরা মনে করুন এটাতেই যাই। কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড অনুযায়ী আমরা দুটো কালার চুজ করেছি, ইয়েলো, এই সরি ব্লু আর অরেঞ্জ, কমপ্লিমেন্টারি কালার মেথড অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা আরো একটা জিনিস বলে দিই, কালার কম্বিনেশন আর কন্ট্রাস্ট এই দুটো কিন্তু একে অপরের সাথে মানে পরিপূরক বলতে পারেন, একে অপরকে ছাড়া চলতে পারবে না। কোনটা? কালার কম্বিনেশন আর কালার কন্ট্রাস্ট, এরা দুজন কিন্তু একে অপরের মানে বন্ধু বলতে পারেন, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না। ওকে, কেন চলতে পারবে না আমি দেখিয়ে দিই। আমি প্রথমে কি করব, আমার কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড অনুযায়ী ব্লু আর অরেঞ্জ কে চুজ করেছি, যেটা আমার ডিজাইনের মেইন ব্র্যান্ড কালার। মনে করুন আমার মেইন ব্র্যান্ড কালার এই দুটো, এই দুটো কালার দিয়ে আমাকে ডিজাইন করতে হবে। ওকে, সমস্যা নেই। প্রথম কালার কম্বিনেশন মেথড অনুযায়ী, এই সরি প্রসেস অনুযায়ী, আমরা যে কোনো একটাকে ব্যাকগ্রাউন্ডে দিচ্ছিলাম, ওকে দিয়ে দিই, ব্লু দিয়ে দিয়েছি, ব্লুটাকে হালকা একটু ডার্ক টোন করে দিই, করেছি ডার্ক টোন। এইবার দেখুন, তাহলে ফোরগ্রাউন্ডে এখন কি কালার দিতে হবে? অরেঞ্জ দিতে হবে, ওকে দিয়ে দিই। অরেঞ্জটাকে আমরা একটুখানি ব্রাইট করে দিই অথবা লাইট করে দিই, একটু লাইটের দিকে দিই, লাইট অরেঞ্জ। ওকে, এবং লাইট অরেঞ্জ অথবা সামান্য
ওকে, ঠিক, এটাকে ডুপ্লিকেট করি, এই অরেঞ্জটাকে আমি একটু ডার্ক অরেঞ্জ করি। এটা কিন্তু অরেঞ্জ, এই যে অরেঞ্জের প্যালেটের মধ্যেই রয়েছি আমরা। কি করলাম, অরেঞ্জটাকে একটু ডার্ক টোন করে দিলাম, ডার্ক অরেঞ্জ। ওকে, এইবার দুটোকে আমি যদি দেখাই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ভালো করে লক্ষ্য করুন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখানে এখানে কি করেছি আমি, কি কন্ট্রাস্ট করেছি, ব্যাকগ্রাউন্ডে ডার্ক, ফোরগ্রাউন্ডে লাইট, মানে লাইট লাইট প্লাস ডার্ক করেছি। এখানে কি করেছি, ডার্ক প্লাস ডার্ক করেছি। প্রথমটা হচ্ছে লাইট প্লাস ডার্ক, দ্বিতীয়টা হচ্ছে ডার্ক প্লাস ডার্ক। এবার আপনারা বলুন, প্রথমটা আপনারা, আচ্ছা এখানেই রাখি, এটা প্রথম টেক্সট, এটা দ্বিতীয় টেক্সট। এবার আপনারা বলুন, প্রথম টেক্সটটা পড়তে আপনাদের কষ্ট হচ্ছে নাকি দ্বিতীয় টেক্সটটা পড়তে কষ্ট হচ্ছে? কোনটা পড়তে গিয়ে একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার? কোনটা পড়তে গিয়ে বেশি এফোর্ট দিতে হচ্ছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার? কোনটা মনে হচ্ছে যেন স্পষ্ট পড়া যাচ্ছে না? আমি জানি প্রত্যেকেই 2ই বলবে, আমি জানি প্রত্যেকে 2ই বলবে। কারণ কি, আমি কালার থিওরির বাইরে গিয়ে এই প্রসেসটা করিনি তো, আমি কালার থিওরির বাইরে গিয়ে এই প্রসেস করিনি, আমি একদম প্রপার কালার থিওরি মেনে করেছি, রাইট? ওকে, যিনি বলছেন যে দুটো কালারই পড়া যাচ্ছে, পড়া তো যাচ্ছে, এও পড়া যাবে এও পড়া যাবে। আমি টাইমিং এর কথা বলছি, এফার্টের কথা বলছি, এটাও পড়া যাবে এটাও পড়া যাবে, বাট আমি সময়ের কথা বলছি, এইটা পড়তে কতটা সময় লাগছে, এটা পড়তে কতটা সময় লাগছে ফার্স্ট টাইম। এখানে আমার এফার্ট লাগাতে হচ্ছে না, আমি একদম, বা আমার চোখটা এখানে শান্তি ফিল করছে, এখানে দেখুন আমার চোখটা ডিস্টার্ব ফিল করছে। ভালো করে বোঝার চেষ্টা করুন জিনিসগুলোকে। পড়তে তো আমিও পারছি, এটাকে এটাও পড়তে পারছি এটাও পড়তে পারছি, বাট মেইন জিনিসটাকে মাথায় ঢোকান আগে। যিনি বললেন যে দুটোই পড়া যাচ্ছে, পড়া তো যাবে দুটোই, ঠিক আছে? সো আমরা এবার আসছি মেন কনসেপ্টে। আমরা যখন ডিজাইনে কন্ট্রাস্ট ক্রিয়েট করব, অলওয়েজ ডার্ক প্লাস লাইটের কম্বিনেশন করব, ডার্ক প্লাস লাইট টোন। এই কম্বিনেশনে আমরা কালার কম্বিনেশন করব, বা এই কন্ট্রাস্টের মেথডে আমরা কালার কম্বিনেশন করব। অলওয়েজ বৈসাদৃশ্য, ডার্কের বিপরীত কি, লাইট, ডার্কের অপোজিট কি, লাইট। অলওয়েজ আমরা কন্ট্রাস্ট ক্রিয়েট করব অপোজিটে, ডার্ক প্লাস লাইট, ডার্কের অপোজিট কি, লাইট। সো আমাদের কন্ট্রাস্ট মানে, কন্ট্রাস্ট গিয়ে একটুখানি ট্রান্সলেশনে ফেলে দেখবেন, কোথাও না কোথাও বলবে বৈসাদৃশ্য। তো আমাদের বৈসাদৃশ্য যদি আমরা আমাদের ডিজাইনে ক্রিয়েট করতে পারি, তবেই কিন্তু আমাদের ডিজাইনে একটা প্রপার ভিজুয়াল ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সো আমরা কন্ট্রাস্ট কিভাবে ক্রিয়েট করব, কালার কম্বিনেশন তো করব, এখানেও কিন্তু আমি কালার কম্বিনেশন করেছি, এখানেও কালার কম্বিনেশন করেছি ব্লু আর অরেঞ্জের, এখানেও আমি কালার কম্বিনেশন করেছি ব্লু আর অরেঞ্জের, বাট ডিফারেন্সটা হচ্ছে হিউজ ডিফারেন্স। শুধু কালার কম্বিনেশন করলে হবে না, কালার কম্বিনেশনের সাথে সাথে কন্ট্রাস্টটাকেও মাথায় রাখতে হবে। এখানে আমি কন্ট্রাস্ট মেনটেন করেছি, এখানে আমি কন্ট্রাস্ট মেনটেন করিনি, এখানে আমার সাদৃশ্য হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডেও ডার্ক ফোরগ্রাউন্ডেও ডার্ক, এখানে বৈসাদৃশ্য হয়নি, এইখানে বৈসাদৃশ্য হয়েছে, ব্যাকগ্রাউন্ডেও ডার্ক ফোরগ্রাউন্ডে লাইট। সো অলওয়েজ আমাদের বৈসাদৃশ্য ক্রিয়েট করতে হবে, তবেই আমার ডিজাইনের মধ্যে একটা ভিজুয়াল ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। বোঝা গেল? সো শুধুমাত্র কালার কম্বিনেশন করলেই হবে না, কালার কম্বিনেশন করার পাশাপাশি আমাদের ডার্ক প্লাস লাইট অনুযায়ী কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। 2-3 জন বলছিলেন, আরেকবার ভালো করে বুঝুন জিনিসটাকে। আমরা শুধুমাত্র কালার কম্বিনেশন করব না, কালার কম্বিনেশনের মেথড তো আমরা বুঝতে পেরে গিয়েছি, যে
কমপ্লিমেন্টারি থিওরি অনুযায়ী আমরা কালার কম্বিনেশন করব, এটা আমরা শিখে গিয়েছি। এইবার শুধুমাত্র কালার কম্বিনেশন করলে হবে না। কেন হবে না? এই যে আপনাদের সামনে উদাহরণ নিন, এখানেও আপনার ব্লু আর অরেঞ্জের কম্বিনেশন ক্রিয়েট করা, এখানেও আপনার ব্লু আর অরেঞ্জের কম্বিনেশন ক্রিয়েট করা, বাট দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স। এটারও ব্লু আর অরেঞ্জের কম্বিনেশন, এটাও ব্লু আর অরেঞ্জের কম্বিনেশন, বাট দুটোর মধ্যে ডিফারেন্স অনেক। সো আমরা যখন কালার কম্বিনেশন করব, শুধুমাত্র প্যালেট চুজ করে নিয়েই কালার কম্বিনেশন করতে নেমে যাব না। কালার কম্বিনেশন করার পাশাপাশি আমরা কি করব, কন্ট্রাস্টের কথাটাও মাথায় রাখবো। কি মাথায় রাখবো? আমাদের বৈসাদৃশ্য তৈরি করতে হবে। কিভাবে বৈসাদৃশ্য তৈরি করব? ডার্ক টোনের কালার প্লাস লাইট টোনের কালার, এই বৈসাদৃশ্যটা আমাদের মেনে চলতে হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ডার্ক টোন চুজ করি, ফোরগ্রাউন্ড হবে আমার লাইট, আর ব্যাকগ্রাউন্ডে যদি লাইট চুজ করি, ফোরগ্রাউন্ড হবে আমার লাইট। এইবার দেখুন অপোজিট। এতক্ষণ কি মনে হচ্ছিল? এইটা সঠিক। আচ্ছা, এটাকে একটুখানি অন্য জায়গায় পাঠিয়ে দিই। এতক্ষণ কি মনে হচ্ছিল? এইটা সঠিক, এইটা ভুল। এইবার দেখুন আপনাদের ভিজুয়াল ইম্প্যাক্ট কি করে আমি মানে চেঞ্জ করে দিই, আপনাদের দেখার ভঙ্গিটা কি করে চেঞ্জ করে দিই। দেখুন ব্যাকগ্রাউন্ডে কি আছে? ব্লু এর ডার্ক, আমি ব্লু এর লাইট টোন চুজ করি। ওই নেন তো। এবার এবার যেটাকে সঠিক বলছিলেন, এবার বলুন তো সঠিক। এবার এটাকে সঠিক বলুন দেখি, কত আপনাদের মধ্যে দম আছে। এবার বলুন এটা সঠিক। এতক্ষণ এটাকে সঠিক মনে হচ্ছিল না, যে এটা কষ্ট হচ্ছে না, এটা কষ্ট হচ্ছে। এবার এটাকে সঠিক বলে দেখান দেখি কার কত দম আছে। এইবার বলুন কোনটা পড়তে সময় লাগছে না। এটা 2 নাম্বার, ভালো করে নাম্বারটা মনে রাখুন। এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। এই যে উপরে উপরে 1 নাম্বার, এখানে 2 নাম্বার। কোন ডিজাইনটা দেখে এবার মনে হচ্ছে যে 2 নাম্বারটা পড়তে আমার কষ্ট হচ্ছে না, নাকি 1 নাম্বারটা পড়তে আমার কষ্ট হচ্ছে না? কোনটা পড়তে বেশি সময় লাগছে না, 2 নাম্বার নাকি 1 নাম্বার? নিচেরটা হচ্ছে, ভালো করে নাম্বার মনে রাখুন, নিচেরটা 2 নাম্বার, ওপরেরটা 1 নাম্বার। কোনটা পড়তে গিয়ে বেশি টাইম ওয়েস্ট হচ্ছে না বা বেশি খাটনি করা লাগছে না? বলেন দেখি, 2 নাম্বার নাকি 1 নাম্বার? কোনটায় খাটনি করা লাগছে না? আমি জানি আপনারা 2ই বলবেন, আমি জানি আপনাদের উত্তর 2ই হবে। কারণ একটাই, কারণ আমি প্রপার থিওরি মেনটেন করেছি, আমি প্রপার কালার সাইকোলজি মেনটেন করেছি। কালার কম্বিনেশন মেথডের পাশাপাশি আমি কন্ট্রাস্টটাকেও কন্ট্রাস্টটাকেও মেনটেন করেছি। ব্যাপারটা তো কন্ট্রাস্টের, নাম্বারটা কিছু না। ইয়েস, ওকে। সো কি এতক্ষণ যাকে ভালো ভালো বলছিলেন দিলাম তাকে খারাপ করে? ওকে, এই হচ্ছে প্রসেস মেন। ডিজাইনের কালার কম্বিনেশন করার পাশাপাশি আমাদের কন্ট্রাস্টের থিওরিটাকেও মাথায় রাখতে হবে। এখন আমি কি করেছি? ব্যাকগ্রাউন্ডে লাইট, ফোরগ্রাউন্ডেও লাইট, তাই এখানে সাদৃশ্য হয়ে গিয়েছে, বৈসাদৃশ্য হয়নি। আর এখানে আমি ঠিক উল্টো করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে লাইট, ফোরগ্রাউন্ডে ডার্ক। এখানে কি হয়েছে? বৈসাদৃশ্য হয়েছে। ওকে, এই হচ্ছে কন্ট্রাস্ট।